এইচএসসি ফিজিক্স যদি এভাবে না পড়ো একদম শিওর ধরা খাবা। প্রথম যে জিনিসটা ভাই, তোমরা কেউই কনসেপ্ট বিল্ড করার উপর গুরুত্ব দাও না। তোমাদের একটা ধান্দা কি থাকে, একদম সিম্পলি বলি, যে কোনো মূল্যে সিলেবাস শেষ করা। একবার হচ্ছে যে রিডিং দিছি, কি বুঝছি কি বুঝি নাই সেটা নিজেও বুঝি নাই ঠিক মতো, কিন্তু আমার ভাই রিডিং দিয়ে আমরা খুশি থাকি, নিজেরা বুঝাই যে ভাই আমার একটা চ্যাপ্টার শেষ। বা স্যারদের হচ্ছে নোট পড়ছি, যেই নোটে হচ্ছে বইয়ে মনে করো 20টা টপিক থাকলে নোটের মধ্যে মাত্র 4 থেকে 5টা টপিক আছে, ওই 4-5টা টপিক জাস্ট হচ্ছে কোনো মতে দেখছি, সূত্র মুখস্থ করছি, সূত্রের কোনটা কি কিছুই বুঝি নাই, আমি মনে করতেছি হচ্ছে যে আমার শেষ। আর 2-3টা ম্যাথ যেটা একদম সূত্র বসাইলেই অ্যান্সার বের করে ফেলা যায়, এরকম সহজ কয়েকটা ম্যাথ পেরে মনে হচ্ছে যে ভাই আমার তো চ্যাপ্টার শেষ, আমি খুব ভালো পারি। এই ভুলটা যদি কলেজ লাইফে করো, ফিজিক্সে ধরা তুমি খাবাই খাবা। তাহলে এই ভুল থেকে বাঁচার উপায় হলো কনসেপ্ট বিল্ড করবা ভাই। যখন যেইটুকুই পড়বা, তুমি যাই পড়ো, একটা চ্যাপ্টারের ভাই তোমার A to Z পড়া লাগবে না। তুমি একটা চ্যাপ্টারের মধ্যে যদি 1-2টা টপিক যদি স্কিপও করো, বিশ্বাস করো তুমি কলেজ লাইফে অ্যাডমিশনে তুমি পার করে যেতে পারবা। কিন্তু তুমি ওই চ্যাপ্টারের যাই পড়বা, একটু কনসেপ্ট বিল্ড করে পড়ো। একটা সূত্র পড়লে সেই সূত্রটা মধ্যে ধরো এস ইজ ইকুয়াল টু হচ্ছে ধরো ভিটি, কথার কথা, ঠিক আছে? তো এস কি, ভি কি, টি কি, এইগুলা কিভাবে আসছে, এই জিনিসগুলো একটু বুঝে বিস্তারিত যদি পড়ো, তাইলে তোমার দেখবা যে কনসেপ্ট বিল্ড হবে। সো তখন এই সূত্র ব্যবহার করে যদি কোনো একটা জটিল মেথড দেওয়া হয়, কথার কথা বলছি, সেই ক্ষেত্রে দেখবা তখন তোমার কনসেপ্ট ঠিক থাকার কারণে তুমি পরীক্ষার হলে বসে এই ম্যাথটা ধরতে পারবা যে আরে এস ইজ ইকুয়াল টু ভিটি সূত্রের তো ভি হচ্ছে ওই জিনিসটা বুঝায়ও আছে, তার মানে প্রশ্নে সৃজনশীল এইটা বলছে, তার মানে এটা ভি ধরতে হবে। বাকিটা তুমি নিজেই সূত্র বসে অ্যান্সার করতে পারবা। তার মানে কনসেপ্ট বিল্ডটা খুব ইম্পর্টেন্ট, এবং এই কনসেপ্ট বিল্ড করার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে ফিজিক্সের যে সূত্রগুলো আসে সেই সূত্রের প্রতিপাদনগুলো দেখা। আমি আবারও বলি, প্রতিপাদন কখনো সরাসরি পরীক্ষায় আসবে না, কিন্তু একটা সূত্র কিভাবে আসলো সেটা যদি তুমি বিস্তারিত পড়ো, বিলিভ করো, তোমার এই সূত্রের পিছনের যত কনসেপ্ট আছে সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ভাই। তুমি পরীক্ষার হলে ফাটায় দিয়ে আসতে পারবা। পরীক্ষার হলে ওই সূত্র দিয়ে কোনো ম্যাথ আসলে তোমার যেহেতু সূত্রের প্রতিপাদন সহ এই জিনিসগুলা কনসেপ্ট ক্লিয়ার আছে। আমি আবারও বলতেছি, প্রতিপাদন মুখস্থ করার কিছু না, জাস্ট বুঝবা। এটা পরীক্ষায় কখনো আসবে না, কিন্তু প্রতিপাদনটা বুঝলে তোমার একটা সূত্রের পিছনে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হবে। আর একটা সূত্রের পিছনে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হলে ফিজিক্সে তুমি ওই সূত্র রিলেটেড কোনো ম্যাথ যতই ঘুরে পেঁচায় আসুক, বিলিভ করো তুমি আগের থেকে অনেক বেটার পারবা, যেটা আমি নিজে পারছি, আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। ঠিক আছে? তাহলে চেষ্টা করবা একটা সূত্রের পিছনের প্রতিপাদনটা কনসেপ্ট ক্লিয়ার করে রাখা। ঠিক আছে? পরীক্ষায় আসবে না, কিন্তু এটা তোমার বুঝার জন্য ইম্পর্টেন্ট, কনসেপ্টটা ক্লিয়ার করে রাখবা। এটা হচ্ছে প্রথম জিনিস। সেকেন্ড জিনিস অলরেডি বলে ফেলছি ওই প্রথমটার সাথেই, যে সূত্র না বুঝে মুখস্থ। ভাই এস ইজ ইকুয়াল টু ভিটি, এখানে এস কি, ভি কি, টি কি, কিছুই বুঝি নাই, মুখস্থ করছি। মুখস্থ 2-3টা হচ্ছে ম্যাথ, একদম সহজ ম্যাথ, মান বসাইলে অ্যান্সার চলে আসে, এগুলাই পারি, মনে করি যে আমি ভাই এই চ্যাপ্টার পড়া শেষ। এমনে পড়লে তুমি কিছুই করতে পারবা না, সৃজনশীলও ধরতে পারবা না। ওই যেটা বললাম যে সূত্রের পিছনে প্রতিপাদনটা অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করবা। প্রতিপাদন পরীক্ষায় আসবে না, কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হলে অবশ্যই তোমার প্রতিপাদনটা বুঝতে হবে। প্রতিপাদন তুমি বুঝবা, জাস্ট বুঝে রাখবা, তাইলেই তুমি সূত্রের অনেক কিছুই তোমার দেখবা যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, তুমি নিজের অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছো। ফিজিক্স পড়তে যে অনেক সময় দেখবা অনেক সূত্রের কিন্তু তোমার নিজের মধ্যে একটা অ্যান্সার জাগ্রত হয়, বা একটা প্রশ্ন আসে যে এটা আসলে কেন হইলো, এটা কেন হইলো, এখানে কেন ইন্টিগ্রেশনটা এই লেভেল থেকে ওই লেভেল পর্যন্ত গেল। ফিজিক্সে দেখবা ম্যাক্সিমাম সূত্রগুলা ইন্টিগ্রেশন থেকে আসছে। তো তুমি ইন্টিগ্রেশনটা কেন, ইন্টিগ্রেশনের আপার লিমিটটা হচ্ছে ওইটা নিল, কেন লোয়ার লিমিটটা ওইটা নিল, কেন এই এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হলো, কেন ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হলো, কেন টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হলো, এইগুলা ভাই তুমি যদি প্রতিপাদনটা বুঝো, বিলিভ করো এই সূত্র থেকে যতই পেঁচানো ঘুরানো পেঁচানো আসুক, ভাই তুমি খুব ভালো মতো পারবে। এবং এতে করে তোমার ম্যাথ আর ফিজিক্সের মধ্যে যে এই সমন্বয়টা, কারণ ফিজিক্সের ম্যাক্সিমামই আসলে ম্যাথ, তো ম্যাথ আর ফিজিক্সের যে সমন্বয়টা সেটা তুমি একদম ধরতে পারবা। আর এটা যেদিন ধরতে পারবা, ম্যাথের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের সাথে ফিজিক্সের সূত্রগুলো সম্পর্ক ধরতে পারবা, বিলিভ করো তুমি ফিজিক্সের বস হয়ে যাবা। কলেজ লাইফে আমি নিজে এইভাবে পড়ে আল্লাহর রহমতে হচ্ছে একদম টেস্টে ফিজিক্সে 85 থেকে 90 করে পাইতাম, এবং এনডিসিতে নটরডেম কলেজে যেখানে বলা হয় যে কুইজে 100তে 100 পাওয়া খুব কঠিন, আমি কিন্তু নটরডেম কলেজের কুইজে ফিজিক্সে 100তে 100 পাইছি। যারা নটরডেম কলেজের স্টুডেন্ট, ফিজিক্স কুইজে 100তে 100 পাওয়া কতটা কঠিন তারা খুব ভালো মতো জানে। সো আমি এইভাবে কিন্তু পড়ছি। 3 নম্বর জিনিস, আরেকটা তোমরা ভুল করো ভাই, বেশি পারফেক্ট করতে যাওয়া। যেমন আমি তোমার একটা এক্সাম্পল দিই, ভাই বুকে হাত দিয়ে বলতো ভেক্টর চ্যাপ্টারটা কয় মাসে শেষ করছিস? তোদেরকে যদি এই প্রশ্নটা করি সবাই একটাই উত্তর দিবি, ভাই ভেক্টর পড়ছি ভাই 3 মাস, ভেক্টরের অমুক জিনিস পড়ছে 1 মাস ধরে। মানে সব মিলে তোমরা ভেক্টর চ্যাপ্টারটা পড়ছো 3 থেকে 4 মাস লাগে, তাই না? পরের চ্যাপ্টারটা গতিবিদ্যা তোমরা কয় দিনে শেষ করছো?
ধরলাম ভাই গতিবিদ্যাও 1 মাস সময় দিছি, আচ্ছা তারপরে চ্যাপ্টারটা ভাই নিউটনের বলবিদ্যা পড়তে যায় দেখি আর সময় নাই, ফার্স্ট ইয়ার শেষ, ফার্স্ট ইয়ার প্রায় শেষের দিকে, কলেজের ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু, আমি ভাই খালি ভেক্টর আর কোনো মতে একটু গতিবিদ্যা পড়ছি, এর মধ্যে ভেক্টর পড়ছি ভাই 3-4 মাস লাগায় হচ্ছে ভেক্টর পড়ছি, গতিবিদ্যা পড়ছি ভাই 15 দিন বা 1 মাস লাগে, বাকিগুলা ভাই কেমনে যে কি হয়েছে, নিউটনের বলবিদ্যা মাত্র 3 দিনে কোনো মতে রিডিং দিয়ে ভাই পড়ছি, এর পরেরটা তো ভাই কাজ ক্ষমতা শক্তি 9-10 এর বেসিক, ওটা তো পড়ারই সময় পাই না, ইন্টারে এসে নতুন করে ওই 9-10 যা পড়ছি ভাই ওটা দিয়ে কোনো মতে পরীক্ষায় 2-1টা প্রশ্ন আসলে পারি, না পারলে পারি না, এমসিকিউ 2-1টা পারি, সৃজনশীল 2-1টা আটকে যাই, মহাকর্ষ বিকর্ষ তো ভাই ধরারই টাইম হয় নাই ভাই, আমার ইয়ার ফাইনাল চলে আসছে, এইটা ঘরে ঘরে সবার হয়, এইচএসসি 26 হারে হারে এখন বুঝতেছো, 27 তোমরাও হারে হারে বুঝতেছো, সামনে 28-29 যেই ব্যাচে আসবে ওরাও হারে হারে বুঝবে, সো তোমাকে কি করতে হবে, বেশি পারফেক্ট করতে যাও না প্লিজ, একটা চ্যাপ্টারকে এমন লেভেলে নিয়ে ভেক্টর পড়বো 3 মাস লাগা, পরের গুলা টাইম পড়বো না, এগুলা করা যাবে না, এগুলা থেকে বের হওয়ার জন্য তুমি একটু হিসাব নিকাশ করো যে তোমার ইয়ার ফাইনালে চ্যাপ্টার আছে কয়টা, আর সেই চ্যাপ্টার শেষ করার জন্য তুমি কয় মাস সময় পাবা, তো একটু হিসাব করো, সাপোজ তোমার ধরো ফার্স্ট পেপারে ফিজিক্সে 10টা চ্যাপ্টার আছে, তোমার ইয়ার ফাইনাল মনে করো 7 মাস পরে, তাহলে তুমি একটু হিসাব করো যে 10টা চ্যাপ্টার ফিজিক্সে শেষ করতে হবে 7 মাসে, তাহলে একটা চ্যাপ্টার শেষ করতে হবে কত, 7/10 মানে 0.7 মাসে, অর্থাৎ 1 মাসেরও কম সময় তোমার এক একটা করে চ্যাপ্টার শেষ করতে হবে। ভাই সবগুলা চ্যাপ্টারে হচ্ছে সমান গুরুত্ব দাও, সমান সময় দিয়ে পড়ো, সৃজনশীল লেখার মতো যাতে না হয় যে প্রথম সৃজনশীল লেখছো 40 মিনিট লাগায়, লাস্টে সৃজনশীল হচ্ছে 2 মিনিটে কি লেখছো নিজেও বুঝতেছো না, এরকম করে পড়লে হবে না, প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার জন্য ইকুয়াল সময় রাখো, আদারওয়াইজ তুমি শুরুর 1টা বা 2টা চ্যাপ্টারই ভালো মতো পারবা, পরের গুলো তোমার অনেক ল্যাকিংস থাকবে, গ্যাপ থাকবে, তুমি কলেজেও পরীক্ষায় ভালো করবা না, এইচএসসিও ভালো করবা না, অ্যাডমিশনও ধরা খেয়ে বসে থাকবা। এই জন্য অবশ্যই বেশি পারফেক্ট করতে যাওয়ার বদলে ভাই তোমার কি লাগবে আগে সেই জিনিসটা দেখো, এই জন্য তুমি অ্যানালাইসিসও করতে পারো, যেমন আমি তোমারে বলি ভেক্টর ক্যালকুলাস বোর্ডে খুব কম আসে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে খুব কম আসে না যে তা না, খুব কম আসছে বোর্ডে, ঠিক আছে ভেক্টর ক্যালকুলাস। আর আরেকটা কাহিনী হচ্ছে ভেক্টর ক্যালকুলাস পড়তে গেলে তোমার আসলে ম্যাথের ক্যালকুলাস লাগবে, এখন ম্যাথের ক্যালকুলাস তো ফার্স্ট পেপারে লাস্টের দিকে পড়ায়, তাহলে ম্যাথের ক্যালকুলাসটা আসলে ঠিক মতো না বুঝলে, অনেস্টলি যদি বলি ভেক্টর ক্যালকুলাসের প্রথম পার্টটা শুরুর দিকে আসলেই কঠিন লাগে, বিশেষ করে এইচএসসি 27 এটা অনেক ভালো মতো বুঝবা যে প্রথম দিকে ভেক্টর ক্যালকুলাস কি, ভাই ক্যালকুলাস জিনিসটাকে আগামাতা কিছুই তো বুঝি না, এই জন্য ভাই সব পারফেক্ট করার দরকার নাই, কিছু জিনিস তুমি পরে বুঝবা, আমি নিজে ভেক্টর ক্যালকুলাস অনেক ভালো বুঝছি যখন আমি ম্যাথের ক্যালকুলাস শেষ করছি, তারপরে আমি ভেক্টর ক্যালকুলাস ক্লিয়ার করছি, বিলিভ করো এর আগ পর্যন্ত আমি কিন্তু ভেক্টর ক্যালকুলাস তেমন একটা পড়ি নাই, এতে করে কি ভাই আমার কলেজের রেজাল্ট খারাপ হয়েছে, না, এতে করে কি ভাই আমার এইচএসসি পরবর্তীতে খারাপ হয়েছে, না, আমি ম্যাথের ক্যালকুলাস যখন ফার্স্ট পেপারে লাস্টে পড়ছি এরপরে আমার ভেক্টর ক্যালকুলাস অনেক ইজি হয়ে গেছে, ওটা আমি নিয়ে পারছি। সো কিছু কিছু টপিক ভাই থাকবেই যেটা হয়তো বা তোমার শুরুর দিকে মনে হবে যে আমি পারতেছি না, কিন্তু দেখো পুরো কলেজ লাইফে 2 বছর যখন তুমি পড়াশোনা করবা দেখবো অলরেডি তুমি অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছো। ভেক্টর ক্যালকুলাস পড়ার সময় আমার ক্যালকুলাস জিনিসটাকে এটাই মাথায় আসতো না, ম্যাথের ক্যালকুলাস পড়ার পর আমি এমনি বুঝে ফেলছি যে আর এটা তো সহজ জিনিস ছিল, কিন্তু এটা ওই যে একদম প্রথম চ্যাপ্টার ছিল তো, মানে ফিজিক্সে তো প্রথমে সবাই ভেক্টর দিয়ে শুরু করে, তখন আমার অনেক প্রশ্ন ছিল, প্রবলেমগুলো কিন্তু এমনি সলভ হয়ে গেছে। এই জন্য ভাই বেশি পারফেক্ট হইতে যাও না ভাই, ধরা খাবা, অ্যানালাইসিস করো, টেস্ট পেপার থেকে অ্যানালাইসিস করে দেখো যে তোমার ওই চ্যাপ্টারে সবচেয়ে বেশি কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, আগে ওই টপিকগুলো তুমি একদম কনসেপ্ট ক্লিয়ার করে সুন্দর করে পড়ো, এবং অবশ্যই পড়ার পাশাপাশি সেলফ প্র্যাকটিস করবা, অনেকে সেলফ প্র্যাকটিস করতেই চায় না, রিডিং পড়ছে, বইটা একটু দেখছে, বা বইও তো অনেকে পড়ে না, নোট বই পড়ছে, এগুলা পড়লে হবে না রে ভাই, মূল বইটা পড়ো, মূল বই অনেক কনসেপ্ট লুকায় থাকে, মূল বইটা তুমি যদি ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার করে এইভাবে যদি ফিজিক্স না পড়ো কখনো তোমার ফিজিক্সের গ্যাপ পূরণ হবে না, মূল বইটা পড়ো, ঠিক আছে। মূল বই যদি 20টা কনসেপ্ট থাকে দেখবা যে স্যারদের নোটে কনসেপ্ট থাকে মাত্র 5টা, এই 5টা কনসেপ্ট দিয়ে পড়ে তুমি পরীক্ষায় কখনোই ভালো করতে পারবে না, বুঝছো। এখন কিন্তু দিন দিন এইচএসসি কঠিন হচ্ছে, কঠিন বলতেছে ওই সেন্সে যে ভিতর থেকে কিন্তু প্রশ্ন আসতেছে, সো এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং সেলফ প্র্যাকটিস করতে হবে। ফিজিক্স কি, ফিজিক্স আসলে এক ধরনের ম্যাথ, সহজ হিসাব, আমি যদি সহজ কথাই বলি, ফিজিক্সের 90% জিনিসই দেখবা ম্যাথ থেকে আসছে, ফিজিক্সের সূত্রগুলো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দিয়ে আসছে, ম্যাথের জিনিসপত্র। সো তুমি ম্যাথ কি তুমি মুখস্থ করো নাকি ম্যাথ প্র্যাকটিস করো, তাহলে সেম কাজটা তোমাকে ফিজিক্সে করতে হবে, বাই সেলফ প্র্যাকটিস করতে হবে, কনসেপ্ট বোঝার পাশাপাশি সেই কনসেপ্টের বিভিন্ন টাইপের ঘুরানো পেঁচানো ফিজিক্সের ম্যাথ তোমাকে সলভ করতে হবে, এমসিকিউ সলভ করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, এবং ক্যালকুলেটর হ্যাক্স থেকে শুরু করে হচ্ছে এই জিনিসগুলো তুমি প্র্যাকটিস করে তোমাকে আয়ত্ত করতে হবে, এবং একই সাথে এই জিনিসগুলো তোমাকে যত প্র্যাকটিস করবা তত দেখবা যে তোমার এফিসিয়েন্সি বাড়ছে, তোমার ভুলের
পরিমাণ কমে গেছে, কনসেপ্টটারও ক্লিয়ার হচ্ছে। কিছু জিনিস আবার এরকম আছে যে ম্যাথ করতে করতে কনসেপ্ট ক্লিয়ার হবে, দেখবা ফিজিক্সের হয়তো কিছু কনসেপ্ট, দুই একটা কনসেপ্ট স্টিল তোমার মাথার উপর দিয়ে যাবে, বাট দুই তিনটা ম্যাথ করার পর তোমার মনে হবে ও আচ্ছা এটা এমনে করে, কনসেপ্টটা তার মানে এটা ছিল। এভাবেও কিন্তু ক্লিয়ার হয়। আমার নিজের এরকম দুই তিনটা কনসেপ্ট এমনি ক্লিয়ার হয়েছে, ম্যাথ করতে যায় ক্লিয়ার হয়েছে। সো সেলফ প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা সূত্রের 3-4 টাইপের ম্যাথ যদি তুমি করো, যত ডাইভার্স ম্যাথ করবা তত দেখবা তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এই জন্য সেলফ প্র্যাকটিস করবা, এটা কম করলে কিন্তু ধরা খাবা। আর অবশ্যই ভুলের খাতা মেনটেন করবা। অনেকেই আছে ভাই ফিজিক্সে কি ভুল হচ্ছে, পরীক্ষায় কি করতেছো, কোন এমসিকিউটা তুমি পারো নাই, কোথায় আটকে গেছো, এটা কেমনে সলভ করতে হয়, এই জিনিসগুলো ভুলের খাতা মেনটেন করবো। আমি একটা ভুলের খাতা মেনটেন করতাম, যেমন অমুক চ্যাপ্টারে কোন টপিকটা আমার হচ্ছে প্রবলেম হয়েছে, বা ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারে এই টাইপের ম্যাথটা আমি পরীক্ষায় পারি নাই। তাহলে এই ভুলের খাতা মেনটেন করার কারণে পরের বার যখন আমি রিভিশন দিতাম, আমি ভুলের খাতা খুললেই দেখতাম, সবার আগে দেখতাম ও আচ্ছা এই ম্যাথটা আমার ভেক্টরে ভুল হয়, আগে ওইটা রিভিশন দিতাম, দেন পরের জিনিসটা। এতে করে কি হইতো, আমার নেক্সট বার হচ্ছে ওই যেই টপিকগুলোতে আমি একটু ভুল করতাম সেই টপিকগুলো ভুল করার সম্ভাবনাটা অনেক কমে যায়। অর্থাৎ আমি রিভিশন দিতে গেলে আর এফিসিয়েন্ট হয়, যে আরে এই টপিকটা আমি ভুল করতাম, তাহলে রিভিশনটা শুরুই করি এই টপিক থেকে, তাহলে রিভিশনটা এফিসিয়েন্ট হইতো। এই কাজগুলা করো বা এইচএসসি ফিজিক্স তুমি অনেক ভালো করবা। আদারওয়াইজ তুমি যদি এই ভুলগুলা করে থাকো, কমেন্টে জানাও যে ভাই আমি এই ভুলগুলা করতেছি, তাইলে কংগ্রাচুলেশনস, ফিজিক্সে এমন ধরা খাবা যে এই ধরা খাওয়া থেকে তুমি আসলে আর বের হইতে পারবা না।